আচ্ছা, আজকে আমরা ডিসকাস করব অন পেজ এসইও এবং প্র্যাকটিক্যালি দেখব। হ্যাঁ, এর আগেও মেবি 2টা ক্লাস নেওয়া হয়েছিল অন পেজ এসইওর উপরে। আচ্ছা, এখন অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা কি রনি? ভিতরে যেগুলো করা হয়। আচ্ছা, প্র্যাকটিক্যালি অন পেজ এসইও মূলত হচ্ছে বোঝায় হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড ইনপুট করা। কি করা? কিওয়ার্ড ইনপুট করা। কিওয়ার্ড ইনপুট করা। কিন্তু অন পেজের মধ্যে আরও অনেক কিছু পড়ে, শুধু কিওয়ার্ড ইনপুট এটাই পড়ে না। হ্যাঁ, যেমন হচ্ছে হেডিং পড়ে, তুমি ওই ঘুরে ফিরে যেটাতেই যাও, হ্যাঁ, মেটা ট্যাগ পড়ে। মেটা ট্যাগটা বেসিক্যালি ইউজফুল হচ্ছে তোমার এই যে এইখানে যে টাইটেলটা, এটা হচ্ছে মেটা টাইটেল আর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। তাহলে এইটা পড়ে ক্লায়েন্ট বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা কি রিলেটেড, টাইটেলটা আর মেটা ডিসক্রিপশনটা পড়ে ক্লায়েন্ট বুঝতে পারে। আচ্ছা, তাহলে সব ব্যাপারগুলো যে কিওয়ার্ড রিলেটেড এমনটা না, বুঝতে পারছো কি? আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে হেডিং। আচ্ছা, হেডিংটা এটা কিওয়ার্ড রিলেটেড। হেডিংয়ের মধ্যে সবসময় বেস্ট কিওয়ার্ড ইনক্লুড করতে হয়, কিন্তু বেস্ট কিওয়ার্ড নাও থাকতে পারে, অনেক সময় বেস্ট কিওয়ার্ড নাও থাকতে পারে। কন্টেন্টটা এটা আসলে কিওয়ার্ড রিলেটেড। কন্টেন্টটা আমাদের কি রিলেটেড দিতে হয়? হ্যাঁ, কিওয়ার্ড রিস্ট কন্টেন্ট দিতে হয়। ইন্টারনাল লিঙ্কস, এটাও কিছুটা কিওয়ার্ড রিলেটেড। ইন্টারনাল লিঙ্ক আমাদের কিসের ওপর করতে হয়? কিওয়ার্ডের ওপরই করতে হয়। হ্যাঁ, ওইটাতে ক্লিক করলে অন্য একটা রিলেভেন্ট পেজে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব ওয়ান পেজ এসইও হচ্ছে তাহলে কি? আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড সংক্রান্ত ব্যাপার। আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড লগ ইন করে আমার ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করা। কি করা? হ্যাঁ, গুগলের ইনস্ট্রাকশন অনুযায়ী আমার ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করা, এটাই হচ্ছে কি অন পেজ এসইও। এখন গুগল বলে সব কিছু কিওয়ার্ড বেসড দিয়ে দাও, ঠিক আছে? আর এই ওয়ান পেজ এসইওর সঙ্গে আরও একটা জিনিস রিলেটেড, সেটা হলো টেকনিক্যাল এসইও ইস্যু। আচ্ছা, বর্তমানে আমরা শুধু ওয়ান পেজ এসইওই করব না, 2টা জিনিস করব, ঠিক আছে? ওয়ান পেজ এসইও আর কি টেকনিক্যাল এসইও ইস্যু। আচ্ছা, তাহলে টেকনিক্যাল এসইও ইস্যু এগুলো বেসিক্যালি ফিক্স করলে ওয়েবসাইটের স্পিড বাড়ে। কি বাড়ে? ওয়েবসাইটের স্পিড বাড়ে, আরও কিছু কিছু জিনিস ইমপ্রুভ হয়, ঠিক আছে? যেমন তোমার ওয়েবসাইটের রেসপন্সিভ ইস্যু আছে বা ডিজাইন ইস্যু আছে, এগুলো ফিক্স করা। এগুলো কি করা? ফিক্স করা। আচ্ছা, এগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু। আচ্ছা, এখন মানুষের গোলমাল পেকে যায় যে কোনগুলো ওয়ান পেজ এসইও আর কোনগুলো টেকনিক্যাল ইস্যু। তাহলে ওয়ান পেজ এসইও আমরা এখানে লিস্ট করি। ওয়ান পেজ এসইও, তাহলে প্রথমে আমরা লিখতে পারি মেটা ট্যাগস। হ্যাঁ, ফিক্সিং, ফিক্সিং না, অ্যাডিং মেটা ট্যাগস। আচ্ছা, এই মেটা ট্যাগের মধ্যে এখন কি কি পড়বে? মেটা টাইটেল পড়বে, মেটা ডিসক্রিপশন পড়বে। এটা হচ্ছে মেটা টাইটেল আর এটা কি? মেটা ডিসক্রিপশন। আগে আরও একটা অ্যাট্রিবিউট ছিল, সেটা হচ্ছে মেটা কিওয়ার্ড। মেটা কিওয়ার্ডটা কি? আমরা একটা ওয়েবসাইটে গেলাম, এসইও কুয়েক দিয়ে ডায়াগনোসিস করলাম, এখানে দেখতে পারবো মেটা কিওয়ার্ড একটা, এটাও একটা মেটা ট্যাগ। এটা কি? মেটা ট্যাগ দিয়ে এটা অ্যাড করা যায়। আগে এটা ইউজফুল ছিল, আগে মানুষ যে মেটা কিওয়ার্ডগুলো অ্যাড করতো ওয়েবসাইটে, সেই অনুপাতে গুগল র্যাঙ্ক দিত ওই ওয়েবসাইটটা। কিন্তু এখন এই মেটা কিওয়ার্ড, এটার কোনো ভ্যালু নাই কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। মেটা ডিসক্রিপশনটারও কোনো ভ্যালু নাই, ঠিক আছে? টাইটেলটার ভ্যালু আছে, টাইটেলের ভ্যালু আছে। এখন এই মেটা কিওয়ার্ডের ভ্যালু কোথায়? এটা তোমার কনভারসেশন রেট অপটিমাইজেশনের জন্য হেল্পফুল। আচ্ছা, যেমন তুমি যদি একটা মেটা ডিসক্রিপশন আর মেটা টাইটেলটা যদি অনেক অ্যাট্রাকটিভ করে লেখো, তাহলে কিন্তু মানুষ পড়ে এটাতে ক্লিক করবে। আর যদি ভুলভাল লেখো, তাহলে মানুষ আর মেটা ডিসক্রিপশনে ভুল, হ্যাঁ, বা মেটা টাইটেলটাই আর প্রপারলি মানে গ্রামেটিক্যাল ভুল দেখতেছি, তো এর ওয়েবসাইটে আরও কী আছে, ঠিক আছে? এই জন্য যারা এডুকেটেড, হ্যাঁ, হায়ার এডুকেটেড, তারা ওয়েবসাইটে হুমসিক্যালি ঢোকে না। তারা একটা ওয়েবসাইট গুগল হয়ে ঢুকলে ওই ওয়েবসাইটের টাইটেল আর মেটার ডিসক্রিপশন কী করে? আগে রিড করে।
আচ্ছা, এই জন্য এটা খুব ইনগেজিং এবং অ্যাট্রাকটিভ এবং ইরর ফ্রি হতে হয়, করতে হয়। আচ্ছা, সো এটা ইম্পর্ট্যান্ট, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট না হলেও আমার ভিজিটরের জন্য কি ইম্পর্ট্যান্ট। এবং কনভারসেশন, হ্যাঁ, এটা মেটা ডিসক্রিপশনটা যদি আমি ইরর ফ্রি লিখি বা অনেক সুন্দর করে লিখি অ্যাট্রাকটিভ ওয়েতে, তাহলে আমার কনভারসেশন আরও কি বেশি হবে। আচ্ছা, তাহলে মেটা ট্যাগের মধ্যে এই দুটা, তাই না? তাহলে হেডিং, আর একটা কি হেডিং। হেডিং। আচ্ছা, আর একটা কি ইমেজ অল্টার ট্যাগ। আচ্ছা, এখান থেকে আমরা বেশ কিছু অন পেজ এসইওর মেট্রিক লিস্ট করতে পারবো। দেখো, এই যে এই টাইটেলটা পরে মেটা ট্যাগের মধ্যে, হ্যাঁ, ক্যানন সিএল, এটাও ইম্পর্টেন্ট। সিএলটা কি ভাইয়া? আচ্ছা, আমরা ভার্বালি লিখলাম না, শুধু ফ্রেজ আকারে লিখলাম, হ্যাঁ। আচ্ছা, ক্যানন সিএল হচ্ছে তোমার একই ওয়েবসাইটে দুইটা পেজ আছে, হ্যাঁ, দুইটা পেজ আছে। তো দুইটা পেজের মধ্যে দেখা যাচ্ছে সিমিলার কন্টেন্ট আছে, হ্যাঁ। ইন দিস কেস তোমার পেনাল্টি রিমুভালের জন্য ক্যানন সিএল ট্যাগের অ্যাড করতে হবে। ঠিক আছে কি, যে কোন লিঙ্কটা গুগলে আমি ইন্ডেক্স করব, কোন লিঙ্কটা ওয়ার্ক করবে এবং কোন লিঙ্কটাকে আমি ভ্যালু দিব। এই যেখানে বলছে ক্যানন সিএল লিঙ্ক ট্যাগ ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট দ্যাট হেল্পস ওয়েবমাস্টার্স প্রিভেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট। তোমার একই দেখা যাচ্ছে দুইটা পেজ আছে সেম কন্টেন্ট, ঠিক আছে। এই ডুপ্লিকেট কন্টেন্ট প্রোটেক্টের জন্য তুমি একটাকে ইন্ডেক্স করবে আর একটাতে কি ইন্ডেক্স করবা না, বা দেখা যাচ্ছে যে ওইটাকে ইন্ডেক্স করলে ওটাকে আমি র্যাঙ্ক দিব না। তো সেই ক্ষেত্রে ক্যানন সিএল ট্যাগ অ্যাড করলে গুগল বুঝবে যে না, এটা ডুপ্লিকেটেরই একটা, ওইটারই একটা ভার্সন, ডুপ্লিকেট ভার্সন। তো গুগল আর তোমাকে পেনাল্টি দিবে না। বুঝতে পারছো কি? আচ্ছা, এইখান থেকে টেক্সট ইম্পর্টেন্ট, টেক্সট কি ইম্পর্টেন্ট। তাহলে কিওয়ার্ড বেসড কন্টেন্ট, কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্টটা হওয়া লাগবে কিওয়ার্ড বেসড, ঠিক আছে কি, মানে কন্টেন্টের লেন্থ হওয়া লাগবে বেশি। আচ্ছা, এটা আর একটা পয়েন্টে দিই, কন্টেন্ট LENGTH should be content length, ফ্রেজালি লিখতেছি তো, প্লাস ওয়ার্ডস, ভার্বালি লিখলাম না। আচ্ছা, আরো কি কি আছে? আচ্ছা, স্কিমাটা ইম্পর্টেন্ট। স্কিমাটা দেখাইছিলাম মনে হয় তোমাদের, স্কিমাটা দেখানো হয়েছিল। আচ্ছা, টুইটার কার্ড, এগুলো আসলে সোশ্যাল মিডিয়া রিলেটেড, হ্যাঁ। এই রোবোটেক্সটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে সাইট ম্যাপটা ইম্পর্টেন্ট। গুগল অ্যানালাইটিকটা ইম্পর্টেন্ট। ফেভিকনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, তারপরেও আমরা আরও একটা সাইটে যাব, সেটা হলো কি এসইও সাইট চেকার। এখান থেকে আমরা বেশ কিছু ওয়ান পেজ এসইও মেট্রিক পাবো, তারপর সিমরাস থেকে পাবো, হ্যাঁ। আমরা কিন্তু এইটারই দেখতেছি। আচ্ছা, এখন আমরা দেখব ইম্পর্টেন্ট বা বেস্ট অন পেজ এসইও মেট্রিক্স। আচ্ছা, এখান থেকে আমরা এর আগে দেখেছিলাম কিছু ইম্পর্টেন্ট মেট্রিক্স, সেটা হলো
ডোমেইনটা চুজ করা, ডোমেইনটা সাধারণত ক্লায়েন্ট চুজ করে, হ্যাঁ। তবে তোমরা যদি নিজেরা চুজ করো সেই ক্ষেত্রে ডোমেইনের মধ্যে একটা যাতে কিওয়ার্ড থাকে, ছোট একটা কি থাকে, কিওয়ার্ড থাকে, ডোমেইনটা যাতে শর্ট হয়, কি হয়, শর্ট হয়, আর ডোমেইনটা যাতে প্যানালাইজড না হয় গুগলে। ডোমেইনের হিস্টোরি দেখবা যে এই ডোমেইনটা অতীতে প্যানালাইজড ছিল কিনা গুগলে। এই কিছু জিনিস বা অ্যাট্রিবিউট দেখে তোমরা ডোমেইনটা কিনবা। কিন্তু যেহেতু আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজ করি, হ্যাঁ, সেহেতু ক্লায়েন্ট ডোমেইনটা চুজ করবে। তুমি যদি বলো যে না এটা না ওইটা ভালো, ক্লায়েন্ট ওইটা মানবে না। হ্যাঁ, ওরা ডোমেইনটা সাধারণত চুজ করে। আমার এই 8-9 বছরের ফ্রিল্যান্সিং কেরিয়ারে সম্ভবত একবার না দুইবার আমার চুজ করার সুযোগ হয়েছিল। তাছাড়া সবগুলো ক্ষেত্রেই কি ক্লায়েন্টই চুজ করে। কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটিটা এটা আসলে ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা কিওয়ার্ড ডেনসিটিটা এখানে দিতে পারি। সাব হেডিংটা দিতে পারি, হ্যাঁ। সাব হেডিং, হেডিংটা কোথায়, এখানে। আচ্ছা, আমরা কোনো একটা কাজ করার আগে আমরা সবসময় প্ল্যান করে নিব যে আমি কি কি করব, তাহলে কাজটা সুন্দর অনেক প্রপারলি কি হবে, কমপ্লিট হবে। আরও কিছু পয়েন্ট আমরা ফাইন্ড আউট করি। আচ্ছা, আমরা যদি পয়েন্টগুলো ফাইন্ড আউট না করি তাহলে আমাদের অনেক কিছু মিসিং হওয়ার একটা পসিবিলিটি থাকবে, ঠিক আছে কি। তো সবসময় আমরা পয়েন্টগুলো ফিগার আউট করে তারপরে কাজ করব, তাহলে কাজটা অনেক সুন্দর হবে। সব কাজের না, বিশেষ করে ডাটা এন্ট্রিতে লাগবে না, হ্যাঁ। তারপরেও আমি ডাটা এন্ট্রিতেও আগে প্ল্যান করে করতাম ডাটা এন্ট্রি, কিন্তু এখন আর প্ল্যান করে করি না, কারণ দেখা যাচ্ছে সবাই পারেই। প্রত্যেকটা কাজের জন্য একটা রোড ম্যাপ করা দরকার। আচ্ছা, এগুলো মেটা ট্যাগের মধ্যে পড়বে। ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক, এটা এখানে দেয়া যায়। আচ্ছা, দুইটা একই পয়েন্টে রাখলাম, হ্যাঁ। টেক্সট রিডাবিলিটি, এটা আসলে এটা আমাদের একটু খারাপ হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, এগুলো আমি রাখলাম, সমস্যা নেই, এখানেই রাখলাম। ইমপ্রেশন, আচ্ছা এটা রাখলাম না। এখান থেকে অর্গানিক ট্রাফিক, নাম্বার অফ পেজ ইন্ডেক্স। আচ্ছা, নাম্বার অফ পেজ ইন্ডেক্স এটা ইম্পর্টেন্ট। পেজ ইন্ডেক্স দিই শুধু। আচ্ছা, এগুলো টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে, হ্যাঁ। টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে, এগুলো ক্যাটাগরাইজ করে এখন টেকনিক্যালের মধ্যে ফালায় দিছে। তো টেকনিক্যালটা আমরা পরে করব, হ্যাঁ। ক্রাউল ইরর, এটা আসলে অন পেজের মধ্যে পড়ে, হ্যাঁ। মোটামুটি এখান থেকে কিছু পয়েন্ট আমরা পাইলাম। আরও একটা ওয়েবসাইট দেখি, সোশ্যাল সিগন্যালটা ছিল না এখানে, হ্যাঁ। মাইন্ড ইট, অন পেজ এসইওটা খুব ইজি, কি খুব ইজি। তাহলে আমরা যত বেশি স্ট্রিক্টলি আমরা আমাদের পেজের অন পেজ এসইও করব তত আমাদের জন্য ভালো। ব্যাকলিঙ্কের থেকে কি, ব্যাকলিঙ্কের থেকে ইজি। আচ্ছা, তাহলে আমরা কেন এগুলোকে স্কিপ করব, প্রত্যেকটাই অপটিমাইজ করা সহজ, হ্যাঁ। সো আমরা খুঁটে খুঁটে অন পেজ এসইও যেগুলো মিসিং আছে সেগুলো কি করব, করার চেষ্টা করব। আচ্ছা, গুগল সার্চ কনসোল, এখানে আর একটা গুগল সার্চ কনসোল।
আচ্ছা, এখান থেকে এগুলো সব দেয়া আছে। এগুলো সব দেয়া আছে, কিওয়ার্ড র্যাঙ্কিং, কিওয়ার্ড ইউজেস, কিওয়ার্ড ক্লিকস, ইন্টারনাল লিঙ্ক, নিউ ইউজার, মান্থ টু মান্থ গ্রোথ, অর্গানিক ট্রাফিক, পেজ ইউআরএল। পেজ ইউআরএলটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, পেজ ইউআরএল এটা হচ্ছে, আচ্ছা নিচেই রাখি, সমস্যা নাই। পেজ ইউআরএল স্কিমা এটা তো করা হয়েছে না, সোশ্যাল সিগন্যাল এটা লেখা যায়, সোশ্যাল সিগন্যাল, সোশ্যাল সিগন্যাল। আচ্ছা, এগুলাই। আরও একটা সাইট দেখি, হ্যাঁ, আমার এগুলো লিস্ট করা আছে, কিন্তু আমি গুগল থেকে দেখাচ্ছি কেন, যে লেটেস্ট কোনো ওয়ান পেজ এসইওর মেট্রিক আসলে তোমরা এইভাবে কি করতে পারবা, সার্চ দিয়ে দেখতে পারবা, স্টাডি করতে পারবা। হ্যাঁ, আমার এগুলো সব লিস্ট আউট করা আছে। আর খুব একটা দেখতেছি না, এগুলোই ক্রাউল ইরোর্স, এগুলো তো মনে হয় লিস্ট করা আছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই সাইটটা দেখব, লাস্ট ক্লিকস, কোর ওয়েব ভাইটাল, রেফারিং ডোমেইন, তারপর হচ্ছে অর্গানিক ট্রাফিক, মোটামুটি করা আছে, এগুলোর বেশি আর লাগবে না। আচ্ছা, এখন ওয়ান পেজ এসইও আর টেকনিক্যাল এসইও, হ্যাঁ, এটা কিন্তু কাছাকাছি, এটা কি কাছাকাছি। তাহলে আমরা এখন দেখব টেকনিক্যালটা, তাই না? ওয়ান পেজ এসইওর এই জিনিসগুলা ফিক্স করলে আমাদের হয়ে যাবে। সেটা কি মেটা ট্যাগ, মেটা ট্যাগটা হচ্ছে কি মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন। আচ্ছা, তুমি উইক্স বলো, উইবলি বলো, ওয়ার্ডপ্রেস বলো, হ্যাঁ, যে সিএমএস দিয়ে তোমরা ওয়েবসাইট বানাও না কেন, মেটা ট্যাগ দেওয়ার জায়গা ওরা রেখে দেয়। কি করে রেখে দেয়? কারণ মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন ওরা জানে এটা ডাইনামিক্যালি দেওয়ার প্রয়োজন হবে। ইন দিস কেস ওরা কি করে, মেটা ট্যাগ দেওয়ার অপশন ওখানে ডাইনামিক্যালি দিয়ে দেয়। সাপোজ তুমি যদি ওয়ার্ডপ্রেসে মেটা ট্যাগ দিতে চাও, তাহলে এইভাবে গুগল করবা, হাউ টু অ্যাড মেটা ট্যাগস ওয়ার্ডপ্রেস। তাহলে দেখো যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, একটা প্লাগ ইন দিতে হবে, মেটা ট্যাগ ম্যানেজার বা অনেক প্লাগ ইন আছে, দিয়ে তুমি ওই পেজটা এডিট করলে ওই নিচে ওই প্লাগ ইনের অপশন থেকে তুমি কি করতে পারবা, মেটা ট্যাগ অ্যাড করতে পারবা। আচ্ছা, তাহলে হেডিংটা কি? হেডিংটা হচ্ছে এই যে এটা একটা টাইটেল অথবা হেডিং, টাইটেলটাও একটা হেডিং, এটা একটা টাইটেল অথবা হেডিং। আচ্ছা, এই যে এটা একটা কি হেডিং, এটা একটা কি হেডিং, এটা একটা কি হেডিং। আচ্ছা, এটা একটা কি, এটা ইমেজ। আচ্ছা, তাহলে এইটা কি হেডিং। হেডিং দেওয়ার সুবিধা কি বুঝতে পারতেছো তোমরা? হেডিং না দিলে তো সব এক ঢালাও হয়ে যাবে, কন্টেন্ট কি হয়ে যাবে, এক ঢালাও হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না কোনটা কোন পয়েন্টের উপর লেখা। আর আমি একবারে নিচে চলে যাচ্ছি, এখানে আমি একটা পয়েন্ট পাচ্ছি, এতটুকু রিড করব, কিন্তু আমি আগেই বুঝতে পারতেছি এই কন্টেন্টটা এই রিলেটেড, এই কন্টেন্টটা অ্যাডভান্স অন পেজ এসইও রিলেটেড। ঠিক আছে, কি আমি এইটুকু পড়ে না পড়েই বুঝতে পারতেছি এটা হচ্ছে অরিজিনাল ইমেজ রিলেটেড, এই প্যারাগ্রাফটা কি রিলেটেড, অরিজিনাল ইমেজ রিলেটেড। তাহলে হেডিং দিতেই হবে, হেডিং ছাড়া কন্টেন্টটা অনেক ব্যাকডেটেড হয় এবং ওটার কোনো মূল্য থাকে না, ওটা কি থাকে না। রিডাররা এক ঢালাও কন্টেন্ট পড়ে কি বুঝতে পারবে কোনটা কি রিলেটেড? হেডিং দিলে কন্টেন্টটা আমাদের ক্যাটাগরাইজড হয় এবং ভিজিটর ইজিলি বুঝতে পারে যে কোন প্যারাটুকু কি রিলেটেড। যেমন আমি যদি সাপোজ একটা এসে লিখি, একটা যে কোনো একটা কি রিলেটেড এসে লিখবা লাজু,
সাপোজ আচ্ছা ট্রাফিক জ্যাম, তাহলে ট্রাফিক জ্যামের আমরা সাধারণত বেঙ্গলি স্টাইলে যে এসেগুলো লিখি প্রথমে কি থাকে, ইন্ট্রোডাকশন, ভূমিকা থাকে, তারপরে শেষে কি থাকে, উপসংহার, আর মিডলে যে এটা হ্যাঁ ট্রাফিক জ্যাম প্লেসেস, এটা একটা পয়েন্ট হতে পারে, হ্যাঁ ইন বাংলাদেশ কোথায় কোথায় ট্রাফিক জ্যাম হয়, হাউ ট্রাফিক জ্যাম অকার্স, এটা একটা পয়েন্ট হতে পারে, কিভাবে ট্রাফিক জ্যামগুলো ঘটে, আর একটা পয়েন্ট হতে পারে হাউ টু ডিক্রিজ ট্রাফিক জ্যাম। এই বেশ কিছু পয়েন্ট আসতে পারে এবং ওই পয়েন্টগুলোর আলোকে কিছু লেখা আসতে পারে। এই যে ক্যাটাগরাইজড রাইটিং, এইভাবে কিন্তু প্রত্যেকটা রাইটিং করা হয়। আর এক ঢালাও যেটা রাইটিং, ওইটা আসলে প্যারাগ্রাফ বলা হয়। ওটাকে কি বলা হয়? আমরা কিন্তু প্যারাগ্রাফও পড়ছি। কি পড়ছি? প্যারাগ্রাফ। এই জিনিসগুলো আমরা কেন পড়ছি জানো? এই যে এখন এসে একটু বাস্তবিকভাবে আমরা প্রয়োগ করতে পারতেছি। ঠিক আছে কি? এই তারপরেও আমাদের ইংলিশের চর্চা বিভিন্ন কারণে বিভিন্নভাবে ওগুলো হেল্পফুল ছিল। আচ্ছা, তাহলে হেডিংটা শুধু কি রিডারদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট? হেডিং যদি আমরা দেই, আমাদের গুগল প্রপারলি কি আরও অ্যাডভান্স ওয়েতে গুগল আমাদেরকে ইন্ডেক্স করে এবং কিওয়ার্ড র্যাঙ্কিংটা আমাদের কি আরও বেশি হয়। আচ্ছা, সাপোজ তুমি এই হেডিংটা দিয়েছো এখানে, ওয়ান পেজ এসইও বেসিক্স। আচ্ছা, এই ওয়ান পেজ এসইও বেসিক্স দেখো এখানে দুইটা হেডিং দিয়েছে এই রিলেটেড চ্যাপ্টার 1-এ, এটা একটা ওয়ান পেজ এসইও, এটা একটা ওয়ান পেজ এসইও। তাহলে হেডিংয়ের মধ্যে দুইবার আছে। আর এই প্যারাগ্রাফের মধ্যে যদি তুমি 100 দাও, ওইটার থেকে এই হেডিংয়ের মধ্যে যে তুমি দিয়েছো এটার ভ্যালু বেশি। ঠিক আছে কি? আর হেডিংয়ের থেকেও আবার টাইটেলের মধ্যে যেটা দিছো ওইটার ভ্যালু আরও বেশি। টাইটেলের থেকে আবার তুমি পারমালিঙ্কের মধ্যে যেটা দিছো, এই যে এটা পারমালিঙ্ক .com-এর পরে যেটা হ্যাঁ দিয়েছো, এটা আরও ইম্পর্টেন্ট। তাহলে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে যে আমি যাতে কিওয়ার্ডগুলো আমি পারমালিঙ্কে দিতে পারি, তারপরে এই যে টাইটেলটাতে যাতে দিতে পারি, হ্যাঁ তারপরে হচ্ছে হেডিংয়ে যাতে দিতে পারি এবং কম বেশি যাতে প্যারাগ্রাফেও দিতে পারি। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে হেডিং। সাব হেডিংটা কি? অনেক সময় মেইন হেডিংয়ের আলোকে সাব হেডিং আসে। কি আসে? মেইন হেডিংয়ের আলোকে সাব হেডিং আসে। যেমন মজ ব্লগ, দেখো ওরা সাব হেডিং দেখছি আমি ওদের ব্লগে, অনেক সুন্দর সুন্দর, সব ব্লগেই থাকে কম বেশি। আচ্ছা, এরা হচ্ছে 22টা স্মার্ট এসইও টিপস এরা রাইট করছে, তাই না? আচ্ছা দেখো, এই যে এটা হচ্ছে মেইন হেডিং। এটা কি মেইন হেডিং? এই মেইন হেডিংয়ের আন্ডারে আবার সাব হেডিং আছে। কিন্তু মাইন্ড ইট, তুমি যদি মেইন হেডিংগুলো যদি H2-তে দাও, তাহলে সাব হেডিংগুলো দিবা H3-তে। কিসে দিবা? H3-তে দিবা। তাহলে ডিজাইনটা আমাদের সুন্দর হবে। কি হবে? আর গুগলও বুঝতে পারবে এটা সাব হেডিং। গুগলও বুঝতে পারবে কি এটা সাব হেডিং। আচ্ছা, তাহলে দেখো এই যে এটাই সাব হেডিং, এটা মেইন হেডিং, এটা কি সাব হেডিং। আমরা আরও একটা ব্লগে যাই। এই যে এগুলোই আসলে এগুলোই সাব হেডিং ধরা যাইতে পারে। হ্যাঁ, মেইন হেডিং যেমন টম সেস, ওইটাই সাব হেডিং। হ্যাঁ, মানে ইয়ার আকার যদি একই রকম থাকে ওয়ার্ডের, তাহলে তো গুগল বুঝতে পারবে না। তাহলে ভিজিটর রনি কি বুঝবে যে কোনটা হেডিং কোনটা সাব হেডিং? তাহলে কি আমরা কি এটা ধরে নিব যে মানে আকারের উপরেই হেডিং সাব হেডিং ডিপেন্ড করে? হ্যাঁ, আমি যদি দুইটাই সমান করে দিই তাহলে তো আর ওটা গুগল বুঝতে পারবে না। গুগলও বুঝবে না, তোমার ভিজিটররাও বুঝবে না। শুধু গুগল না, তোমার ভিজিটররাও কি বুঝতে পারবে না। এটা হচ্ছে কি মেইন হেডিং। দেখো এই যে এটা মেইন হেডিং, আর দা স্টেটটা এটা কি সাব হেডিং। ঠিক আছে কি? এই যে এটা মেইন হেডিং, দা স্টেটটা কি সাব হেডিং। বাট মাইন্ড ইট, তোমরা যদি হেডিংটা H3-তে ইউজ করো তাহলে সাব হেডিং হবে H4-এ। আর নিয়ম হচ্ছে গুগলের লেটেস্ট ইনস্ট্রাকশন অনুযায়ী নিয়ম হচ্ছে তোমার হেডিংগুলো দিতে হবে H2-তে। হ্যাঁ, আর মেইন ওয়েবসাইট টাইটেল এটা দিতে হবে H1, আর সাব হেডিংগুলো দিতে হবে H3। ঠিক আছে, H3 4। তুমি 4-এ গেলে ওটা একেবারে আরও বেশি ছোট হয়ে যায়।
আচ্ছা, এই ইমেজ অল্টার ট্যাগ কোনটা আসলে? এই দেখো এখানে একটা নামকরণ। অ্যাট্রিবিউট আছে, এই যে অল ইমেজেস হ্যাভ অল্টার অ্যাট্রিবিউট। ঠিক আছে, কি ইমেজের অ্যাট্রিবিউটটা হচ্ছে এইভাবে একটা এইচটিএমএল ট্যাগের মধ্যেও বসানো যায় আর ডাইনামিক্যালিও বসানো যায়। প্রত্যেকটা সিএমএস এ ডাইনামিক্যালি ইমেজ অল্টার ট্যাগ দেওয়ার কি আছে, লিটন অপশন আছে। আমি ইএলটি দিয়ে সার্চ দিই, দেখো। আচ্ছা, ইমেজ ট্যাগ, আরে বাবা সিঙ্গেল ট্যাগ এগুলো এইভাবে ধরতেছে না কেন? এটা এগুলো কেন জানি ধরতেছে না। আমি করি ওইভাবে না দেখে ইনস্পেক্ট করে এদেরকে দেখাই, কি বলো? এই যে ইনস্পেক্ট করে দেখি, দেখো ইমেজ অল্টার ট্যাগটা কিভাবে কাজ করে। হ্যাঁ, দেখো ইমেজ সব এইচটিএমএল এর নিয়ম অনুসারে বা ওয়েব ডিজাইনের নিয়ম অনুসারে তোমাকে প্রত্যেকটা ইমেজেই এই ইমেজ ট্যাগের মধ্যে দিতে হবে। হয়তোবা তুমি ডাইনামিক্যালি ইমেজ দিচ্ছ কোডিং না করেই, কিন্তু ওরা কি করে রাখছে, এগুলো ওই ইমেজ ট্যাগ ইউজ করে ওগুলো ডাইনামিক করে রাখছে। বুঝতে পারছো কি? আচ্ছা, তাহলে এটার কোডটা আমরা বের করে নিই, এইচটিএমএল কোডটা। হ্যাঁ, বের করে নিয়ে এখানে দেখি যে এটাতে ইমেজ অল্টারটা কিভাবে দেয়া আছে। এই যে এটা অল্টার ট্যাগ, এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কোথায় ইউজ করা হয়? ট্যাগের মধ্যে। ট্যাগের মধ্যে স্পেস দিয়ে ইউজ করা হয়, কি দিয়ে? ওই ট্যাগ নেমের পরই একটা স্পেস দিয়ে এটা লেখা হয়। আর একটা ট্যাগের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট সাধারণত সাপোর্ট করে। এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড। এগুলো কি প্রিডিফাইন্ড, আমরা আমাদের মতো করে দিতে পারবো না। এগুলো ওই যারা এইচটিএমএল এক্সপ্লোর করছে এগুলো তারাই কি করে রাখছে, ডিফাইন করে রাখছে। এই যে অল্টার ট্যাগ কোনটা, এই যে এটার অল্টার ট্যাগ কোনটা, এইটা। ঠিক আছে, কি প্রত্যেকটা ইমেজ, আমি আরও একটা ইমেজে যাই, দেখবো ওইটারও অল্টার ট্যাগ দেওয়া আছে। আমি এই ইমেজটাতে যাই, এটা কি একটা ইমেজ, তাই না? এটাতে যাই, তাহলে এটার কোডটা আমরা বের করে নিই, বা এখান থেকে আচ্ছা বের করেই দেখাই। এই যে দেখো এইটারও কি আছে, একটা অল্টার ট্যাগ আছে। তাহলে আমরা সব সময় অল্টার ট্যাগ দেওয়ার চেষ্টা করব, কারণ এই অল্টার ট্যাগের উপরে আমাদের ইমেজটা র্যাঙ্ক হবে। আর ইন কেস যদি আমাদের ইমেজটা কোনো দিন মিসিং হয়, তাহলে ওই অল্টার ট্যাগটা ওখানে কি করবে, শো করবে। ভিজিটররা বুঝতে পারবে অথবা সার্চ ইঞ্জিন বুঝতে পারবে এখানে এই রিলেটেড ইমেজ ছিল। এটা তোমরা 95% সময় তোমরা ডাইনামিক্যালি দিতে পারবা। কিন্তু আমি স্ট্যাটিক্যালি কেন দেখালাম, তোমাদের কিছু কিছু সাইটে দেখা যাচ্ছে যে এইচটিএমএল এডিট করে অল্টার ট্যাগ দেওয়া হইতে পারে। ঠিক আছে, কি অল্টার ট্যাগ কি দেওয়া হতে পারে। আচ্ছা, তাহলে ইমেজের সিঙ্গেল ট্যাগটা আমরা কিভাবে লিখি? যদি তোমরা এইচটিএমএল এর মধ্যে অল্টার ট্যাগ দাও, তাহলে আমরা ডাবল ট্যাগটা আগে দেখি। এটা হচ্ছে ইমেজের ডাবল ট্যাগ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা ইমেজের ডাবল ট্যাগ। তাহলে এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট নিব, কি ইমেজের এখানে কিন্তু দুইটা অ্যাট্রিবিউট নেওয়া হয়, একটা এসআরসি নেওয়া হয় সমান সমান দিয়ে এইখানে ইমেজের সোর্সটা দেওয়া হয়। ঠিক আছে, কি আমরা আরও একটা নিব, সেটা হলো কি এএলটি। কি নিব? এএলটি নিয়ে এএলটি অ্যাট্রিবিউটের পরে সবসময় কি দেওয়া হয়, সমান সমান দেওয়া হয়। তারপরে ডাবল কোটেশনের মধ্যে ওইটার ভ্যালুটাকে বলা হয় প্যারামিটার। ভ্যালুটাকে কি বলা হয়? প্যারামিটার। তাহলে অল্টার ট্যাগটা কি রিলেটেড? সাপোজ আমি লাজুর একটা প্রোফাইল পিকচার দিয়েছি, তাহলে লাজুস প্রোফাইল পিকচার, তাহলে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে যে এটা আসলে লাজুর প্রোফাইল পিকচার। তাহলে ওইটা দিয়ে সার্চ ইঞ্জিন কি করবে, র্যাঙ্ক করবে। অথবা কোনো কিছু মিসিং হলে ভিজিটররা এটা কি করতে পারবে, দেখতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গেল। তোমরা তাহলে সাপোজ এইখানে দেওয়াই থাকবে। হ্যাঁ, এই পর্যন্ত। আর যদি সিঙ্গেল ট্যাগ হয়, সিঙ্গেল ট্যাগটাও দেখাচ্ছি।
HTML এর মধ্যে যদি দেখতেছো যে ডাইনামিক কোনো অপশন নাই, তোমাকে কোডিং করেই করতে হবে, তাহলে একটা স্পেস দিয়ে ALT দিবা। কি দিবা? টি সমান ALT, তারপরে ALT একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের পর সমান সমান, তারপর দুটো কোটেশন, এই দুটো কোটেশনের মধ্যে ভ্যালু অথবা প্যারামিটার, মানে এই অল্টার ট্যাগটা তুমি কি লিখবা সেটা হচ্ছে এই দুটা কোটেশনের মধ্যে। আর যদি সিঙ্গেল ট্যাগ হয়, ইমেজ HTML এ ট্যাগ সাধারণত দুই প্রকার, একটা ডাবল ট্যাগ, একটা সিঙ্গেল ট্যাগ। তাহলে সিঙ্গেল ট্যাগটা সাধারণত লিখতে হয় প্রথমেই একটা হচ্ছে স্পেস লেস দ্যান দেওয়ার পর, স্পেস লেস দ্যান দেওয়ার পর একটা স্পেস, তারপরে ওইটার নাম, ঠিক আছে? লেস দেন এরকম, তাই না লিটন? দেখো তো ঠিক আছে কিনা, না একটা স্পেস আছে এখানে? আচ্ছা, এটা আমরা দিয়ে দেখি। এখানে আচ্ছা, সিঙ্গেল ট্যাগটা আমি ভুলে গেছি। স্পেস হবে না না, ওই তোমার এটা না দিলেও হয়, আমার কথা বুঝছো কি? সিঙ্গেল ট্যাগে এটা না দিলেও হয়, এটা না দিলেও হয়, কিন্তু এই স্পেসটা আগে না পরে সেটা আমি দেখতেছি। সিঙ্গেল ট্যাগ এক্সাম্পল, আচ্ছা ইমেজ সিঙ্গেল ট্যাগ HTML সিঙ্গেল ট্যাগ এক্সাম্পল, এই যে এটা, ঠিক আছে কি? সাথে করে কোনো স্পেসের প্রয়োজন নাই, কোনো স্পেসের প্রয়োজন নাই, আমি এইভাবে এক ঢালাও দিতে পারবো। বুঝতে পারছো কি? এই যে এখানে আর এক্সাম্পল দিয়ে বুঝাই দিছে, দেখো কোথায়। আচ্ছা, এই সিঙ্গেল ট্যাগ হচ্ছে যেমন ইমেজ ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ হিসেবে ইউজ করা যায়। তারপরে ওই যে বিআর আছে না, বিআর, এই যে দেখো বিআরটাও সাধারণত কি সিঙ্গেল ট্যাগ সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, বেশ এই 3টা থেকে 4টা ট্যাগ আছে যেগুলো সিঙ্গেল ট্যাগ হিসেবে ইউজ করা যায়, কিন্তু ওগুলো ডাবল ট্যাগ দিলেও কাজ করে, ডাবল ট্যাগ দিলেও কি করে? কাজ করে। কিন্তু যে ট্যাগগুলো খুব বেশি ইউজ হয় সেই ট্যাগগুলো ওরা কি করছে, পরবর্তীতে সিঙ্গেল ট্যাগ হিসেবেও কিছু ডিফাইন করা আছে। বুঝতে পারছো কি? এই আচ্ছা, তাহলে তোমরা ডাইনামিক্যালিও দিতে পারবা, স্ট্যাটিক্যালিও দিতে পারবা। ক্যানন সেলটা তো আলোচনা করছি, তোমার একই পেজ, ওয়েবসাইটে 3টা পেজ আছে, 3টাতে সিমিলার কন্টেন্ট আছে, সেই ক্ষেত্রে আমি একটাকে গুগলে ইন্ডেক্স করবো আর 2টাতে ক্যানন সেল করে রাখবো, যে ওইটা হচ্ছে অরিজিনালের ডুপ্লিকেট ভার্সন। গুগল তাহলে পেনাল্টি দিবে না। ক্লিয়ার? আর কিওয়ার্ড বেসড কন্টেন্ট হচ্ছে আমি একটা কন্টেন্ট লেখার পরে, ওখানে আমি লিংক যেমন অন পেজ এসইও, এটা আমার এখানে রুট কিওয়ার্ড, কিওয়ার্ডটা আমার অনেক জায়গাতে কি ইনক্লুড করে করে দিতে হবে। দেখো অন পেজ এসইও এখানে 34 বার আছে, তাহলে এই অন পেজ এসইও দিয়ে সার্চ দিলে এটাই আগে আসবে। দেখো 34 বার পুট করা আছে। বুঝতে পারছো কি? দেখো অন পেজ, এখানে রুট কিওয়ার্ড কিন্তু অন পেজ এসইও, রুট কিওয়ার্ড কোনটা? অন পেজ এসইও। তো তোমরা একটা কন্টেন্ট লেখার আগে রাইটার যারা, তারা 2টা থেকে 3টা কিওয়ার্ড টার্গেট করবা। কি করবা? অথবা লেখার পরেও করা যাবে, ওটা কিওয়ার্ডটা লেখার পরেও ইনক্লুড করা যায়। তাহলে তোমরা লেখার আগে হোক আর পরে হোক, সাপোজ তোমরা লেখার আগে যদি ডিফাইন করো, তাহলে হেডিং আর সাব হেডিংগুলো সুন্দরভাবে ডিফাইন করে কন্টেন্ট লিখবা, কিন্তু চেষ্টা করবা ওই হেডিং আর সাব হেডিংয়ের মধ্যে যাতে কিওয়ার্ড থাকে, তাহলেই ওইটা ইনাফ। আর যদি লিখে ফেলা হয় অলরেডি, তাহলে লেখার পরে দেখবা যে একটু চেঞ্জ করে ওইটাতে কিওয়ার্ড বসানো যায় কিনা। যেমন এই হেডিংটাতে আমি একটা কিওয়ার্ড বসাতে পারবো। কিভাবে বসাতে পারবো? দ্য ডিফিনিটিভ গাইড অফ অন পেজ এসইও, এইভাবে কিওয়ার্ড বসাতে হবে। তখন ওই রিটেন কন্টেন্টটাতে এইভাবে কি করবা, কিওয়ার্ড বসায় দিতে হবে তোমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে কিওয়ার্ড বেসড কন্টেন্ট, মানে তোমার ওই কিওয়ার্ড বেসড কন্টেন্ট বলতে কি জানো? তোমার টাইটেল থেকে শুরু করে, পারমালিঙ্ক থেকে শুরু করে, প্যারাগ্রাফ থেকে শুরু করে, হেডিং সাব হেডিং সব জায়গাতেই, ইমেজ অল্টার ট্যাগ সব জায়গাতেই তোমার কি করতে হবে? ওই কিওয়ার্ডটা থাকতে হবে। ওই কিওয়ার্ড না, শুধু একটা টপিকের ওপর তুমি লিখতেছো, শুধু কি ওই কিওয়ার্ডটাই আসবে? আচ্ছা, আমরা হচ্ছে সাপোজ এই যে অপটিমাইজ ইওর কন্টেন্ট, এটাও একটা কিওয়ার্ড। ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি ইউআরএলস, এটাও একটা কিওয়ার্ড।
আচ্ছা, একটা জিনিস সম্পর্কে আমি লিখতেছি, সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও ম্যাট্রিক্স। ওইটার মধ্যে কি শুধু ওই ওয়ান পেজ এসইও ম্যাট্রিক এটাই আসবে? তাহলে সাব হেডিং নিয়ে আলোচনা কেন করলাম? একটা জিনিসের পাশাপাশি অনেক কিছু আরও আসবে। যেমন একটু আগে আমি আলোচনা করলাম কিসের কি রিলেটেড একটা রচনা, ট্রাফিক জ্যাম। তাহলে ট্রাফিক জ্যাম এটা রুট কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে হাউ টু ডিক্রিজ ট্রাফিক জ্যাম এটাও একটা কিওয়ার্ড। পুরোটা মিলে কি, পুরো ফ্রেজটা মিলে কি একটা কিওয়ার্ড। কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড একটা পেজে কন্টেন্ট লিখতে গেলে বড় আকারে 1000+ ওয়ার্ড হতে গেলে অ্যাটলিস্ট 8টা-10টা কিওয়ার্ড তো টার্গেট করবাই। অ্যাটলিস্ট 8টা-10টা কি করতে হবে? টার্গেট করতে হবে। যেমন এখানে অ্যাডভান্সড ওয়ান পেজ এসইও, এটাও একটা টিপস, এটাও একটা কি কিওয়ার্ড। ওয়ান পেজ এসইও বেসিক্স, এটাও একটা কিওয়ার্ড, ঠিক আছে? কি হোয়াট ইজ ওয়ান পেজ এসইও, এটাও একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি না সেটা আমরা বুঝবো কিভাবে? কিওয়ার্ড হতে গেলে অবশ্যই এটা সার্চ থাকতে হবে। কি থাকতে হবে? আচ্ছা, আমরা দেখি এটা কিওয়ার্ড কি না। হ্যাঁ, এটা সার্চ আছে কি না। আচ্ছা, কিওয়ার্ড সার্চ চেক করার জন্য তোমরা 8টা থেকে 10টা ভালো টুলস কি করবা, এক্সপ্লোর করে রেখে দিবা। আমি মনে হয় তোমাদেরকে দিয়েছি কিছু টুলস কিওয়ার্ড রিসার্চের ক্লাসে, সেগুলো গ্রুপেও দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমাদের কিওয়ার্ড প্ল্যানারে যাব। আমরা এখানে গিয়ে খুব ইজিলি আমরা কিওয়ার্ডটা পুট করব। এটাতেই দিই। দেখো, একই ফ্রেজের মধ্যে আমরা 2টা কিওয়ার্ড পাইতে পারি। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ ওয়ান পেজ এসইও, এটাও একটা কিওয়ার্ড। আবার যদি শুধু ওয়ান পেজ এসইও দিই, দেখো এটাও একটা কি, এটাও একটা কিওয়ার্ড। তাহলে শুধু কি আমি একটা কিওয়ার্ড পাচ্ছি? দেখো এটাও একটা কি কিওয়ার্ড। আচ্ছা, তাহলে আমার সব জায়গাতেই কি করতে হবে? কিওয়ার্ড বেসড কন্টেন্ট দিতে হবে। আর কিওয়ার্ড ডেনসিটিটা কি? কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আমার একটা টোটাল কন্টেন্টের মধ্যে, একটা হোল কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডের একটা ঘনত্ব। যেমন 1 লিটার পানি, হ্যাঁ, বা একটা নির্দিষ্ট পরিমাণ পানি, তো এটার যদি আমি এখন H2 এর ঘনত্ব বের করি, আর অক্সিজেন H2O এটা মিলে পানি না, আর যদি অক্সিজেনের ঘনত্ব বের করি, তাহলে ওইটাকে আলাদা আলাদা করে H2টা আগে বের করতে হবে, বা তার অথবা অক্সিজেনটা আলাদা করে বের করতে হবে। এখন এটা খুবই সহজ। ঘনত্বটা কিভাবে বের করবো? এই যে ওয়ান পেজ এসইওটা কতবার আছে এখানে? 58 বার। এখন টোটাল ওয়ার্ড কতগুলা? আচ্ছা, এখান থেকেই দে টোটাল ওয়ার্ড। সাপোজ হচ্ছে এখানে একটা আইডিয়া করে বলি, সাপোজ তোমার 3000, তাহলে তারও বেশি আছে, তারও বেশি আছে। আচ্ছা, তারও সাপোজ 5000, তাহলে 5000কে তুমি কি দিয়ে, কত দিয়ে ভাগ দিবা? 50 দিয়ে ভাগ দাও, তাহলে কত হচ্ছে? না, 5000 ভাগ 50, 5000কে যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে তো হচ্ছে 50। আচ্ছা, ক্যালকুলেটর মারি। 100, হ্যাঁ। না না না, এইভাবে না। আচ্ছা, যাই হোক 50, 100ই তো। 100/1, 100টা ওয়ার্ডের মধ্যে একটা করে কিওয়ার্ড থাকতেছে। কিওয়ার্ড ডেনসিটি 1010টা। তাহলে ডেনসিটির মান হচ্ছে এক। 100 ভাগ 100 কত হয়? 100/100টার মধ্যে একটা থাকতেছে। 100 ভাগ 100 এক হয় কি? হ্যাঁ, একই তো। 1। আচ্ছা, তাহলে হ্যাঁ, ডেনসিটির মান কত হচ্ছে? 1000 হচ্ছে 10টা। আচ্ছা, তাহলে আমাদের কিওয়ার্ড ডেনসিটি বের করতে গেলে টোটাল ওয়ার্ড আর দিতে হবে গুণন ওই কিওয়ার্ড নাম্বার, টোটাল ওয়ার্ড গুণন ওই কিওয়ার্ড নাম্বার ভাগ 100। আচ্ছা, তাহলে আমাদের কিওয়ার্ড ডেনসিটির মান দেখা যাচ্ছে এখানে 1 অথবা 1.25, যেহেতু 58 দিয়ে আমরা ভাগ দিইনি।
আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটির মান আমাদের 1 থেকে 2% হওয়াটা বেটার। যেহেতু আমরা অনেক রিপুটেড একটা সাইট পড়তেছি, দেখছো ওরা কিভাবে কিওয়ার্ড ডেনসিটিটা হ্যান্ডেল করছে। এদের কিন্তু 2+ হওয়ার কথা না, 2+ হওয়ার কথা না। দেখা যাচ্ছে কিওয়ার্ড যদি বেশি হয় তোমার কি হবে, প্যানালাইজড হবে, আর কিওয়ার্ড যদি কম হয় তাহলে র্যাঙ্কিংটা আমার খারাপ হবে। এই জন্য স্ট্যান্ডার্ড একটা মান। আচ্ছা, তাহলে বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না, স্ট্যান্ডার্ড একটা মান। যদি তোমরা সাধারণত 1000 ওয়ার্ড লেখো, চেষ্টা করবে 1000 ওয়ার্ডের মধ্যে 2বার কিওয়ার্ডটা কি করার, সরি 2বার কেন, 100 ওয়ার্ডের মধ্যেই 2বার, তাহলে 1000 ওয়ার্ডের মধ্যে 10বার, তোমরা 8বার দেওয়ার চেষ্টা করবা। 2-এর থেকে একটু কম দিবা, 2-এর থেকে কি করবা, একটু কম দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, ঠিক আছে, কি কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা দেখো, কিওয়ার্ডটা কি শুধু তোমার ইয়াতেই আছে, টাইটেলেই আছে বা হেডিংয়ে আছে, এই সিম্পলি প্যারাগ্রাফের মধ্যেও আছে। আচ্ছা, তারপরে কি ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল, এটা খুব ইজি। এই যে দেখো, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এটা কি ওই সাইটেরই একটা ডিফারেন্ট পেজ। কি রিলেটেড পেজ, ব্যাকলিঙ্ক রিলেটেড। ব্যাকলিঙ্কে ক্লিক মারলে ব্যাকলিঙ্ক রিলেটেড পেজে চলে যাচ্ছে, ঠিক আছে কি। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্কও এখানে আছে, দেখো এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এটা কি, এটা কি এক্সটার্নাল লিঙ্ক, আমার সাইটে না, এটা কিন্তু গুগলে চলে যাচ্ছে, তাহলে এটা এক্সটার্নাল। যেটা আমার সাইট থেকে আমার অন্য পেজে যাচ্ছে, আমারই অন্য পেজে যাচ্ছে, সেটা ইন্টারনাল। সেটা কি ইন্টারনাল। আর আমার সাইট থেকে কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা ডোমেইনে যাচ্ছে, ওইটা কি এক্সটার্নাল। তাহলে এটা সিম্পলি লিঙ্ক করা যায়, এটা ডাইনামিক্যালি কি করা যায়, লিঙ্ক করা যায়, এটা খুব ইজি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পরের পয়েন্টটা কি, কন্টেন্টের লেন্থ। সবসময় চেষ্টা করব আমরা অ্যাটলিস্ট 1000 ওয়ার্ড প্রত্যেকটা পেজের জন্য। কত ওয়ার্ড, 1000। কিন্তু কিছু কিছু পেজ যেগুলো আমার ইন্ডেক্স হবে না, যেগুলো কি হবে না, যে ইন্ডেক্স হলো আমি যেগুলোকে টার্গেট করব না, যেমন কন্ট্যাক্ট পেজ কি কেউ কোনোদিন টার্গেট করে, অ্যাবাউট পেজ টার্গেট করে, তাহলে ওগুলোতে আমার যত ছোট হোক বড় হোক, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে কি। কিন্তু যেগুলো আমি র্যাঙ্ক করব, যেগুলো পেজকে আমি টার্গেট করব, সেগুলো যাতে অ্যাটলিস্ট কত ওয়ার্ডের হয়, 1000 ওয়ার্ডের হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি স্কিমা। স্কিমাটা আমার ক্লাস আছে, এটা তোমরা দেখে নিও, এটা খুব ইজি। তারপরেও আমি আজকেও দেখায় দিব, হ্যাঁ। রোবোটেক্সট, এটাও দেখায় দিছি, এটা কিভাবে অ্যাড করতে হবে। তোমরা গুগল অ্যানালাইটিক অ্যাড করা দেখাইছিলাম না তোমাদের, হ্যাঁ। আচ্ছা, রোবোটেক্সট কিছুটা ওই স্টাইলে তোমরা অ্যাড করতে পারবা। কি করতে পারবা, প্লাগ ইন দিয়ে, ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন দিয়েও অ্যাড করতে পারবা, অথবা হেড ট্যাগের মধ্যে একটা কি করতে হবে, কোড দিতে হবে। কি করতে হবে, কোড দিতে হবে। তুমি কোন কোন পেজকে ইন্ডেক্স করবা, কোন কোন পেজকে ইন্ডেক্স করবা না, এগুলো রোবটের মধ্যে কি দেয়া থাকে, নিষেধাজ্ঞা দেয়া যায়। রোবটের মধ্যে কি দেয়া থাকে, স্পেলিংটা ভুল হলো না তো আবার। এই যে দেখো, এরা ডিজ্যালাও আর অ্যালাউ করে রাখছে, হ্যাঁ, শুধু ডিজ্যালাও করে রাখছে। মানে এই সাইটটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কি সাইট, এই সাইটটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এরা ডাব্লিউপি অ্যাডমিনটাকে গুগলে ইন্ডেক্স করেনি, এটা গুগলে কি করে রাখছে, আর ট্যাগ রিলেটেড পেজগুলোকে এরা ডিজেবল করে রাখছে, ঠিক আছে কি। আচ্ছা, তাহলে এদের এটা ওয়ার্ডপ্রেস সাইট না, বাট এদের যে কিছু কিছু পেজ আছে হয়তো ওয়ার্ডপ্রেসে, ওগুলো ওরা কী করে রাখছে, ডিজ্যালাও। তার মানে সব পেজ যদি আমি গুগলে ইন্ডেক্স করি, তাহলে তো হ্যাকাররা ওইটা কি করবে, ওই রিলেটেড পেজে গিয়ে আমার হ্যাক করতে সুবিধা হবে, আমার পারমালিঙ্কটা ইজিলি বের করবে। যে লগ ইন ইউআরএলটা, হ্যাকাররা সর্বপ্রথম যে জিনিসটা এক্সপ্লোর করে সেটা কি, লগ ইন লিঙ্ক। আচ্ছা, ওই লগ ইন লিঙ্কটা এক্সপ্লোর করার পরে ওরা কি করে, হ্যাক করে। সর্বপ্রথম ওরা লগ ইন লিঙ্কটা কী করে, এক্সপ্লোর করে। তাহলে গুগল হয়তো লগ ইন লিঙ্ক ইজিলি বের করা যাচ্ছে আমার, এই জন্য ওটাকে কী করে রাখছে, ডিজ্যালাও করে রাখছে। আচ্ছা, রোবোটেক্সট হচ্ছে এই রিলেটেড একটা ব্যাপার। আর সাইট ম্যাপ হচ্ছে আমার সাইটের কোন কোন পেজ ইন্ডেক্স হচ্ছে, কোন কোন পেজ ইন্ডেক্স হচ্ছে না, কতগুলো পেজ আছে, ঠিক আছে, কতগুলো ব্রোকেন আছে, মানে সব ডিটেইলস আমি ওই সাইট ম্যাপে পাবো। এই সাইট ম্যাপ থেকে আমি দেখতে পারবো,
ঠিক আছে কি, এইটা আগে স্ট্যাটিক্যালি অ্যাড করা হতো, কিন্তু এখন কি ডাইনামিক্যালি কি করা হয়, plugin দিয়ে প্রায় সব সিএমএসেই ডাইনামিক্যালি, আর প্লাগইন দিয়েও করতে হয় না, অটোমেটিক্যালি কি হয়ে যায়। হয়, আর প্লাগইন দিয়েও করা যায়, আবার কাস্টমভাবেও করা যায়। আগে জেনারেট করতে হয় মাইন্ডিট, রোবোটেক্সট হোক আর সাইট ম্যাপ হোক, এগুলোর অনেক ওয়ে আছে। তুমি সি প্যানেলের আগে ফাইল জেনারেট করতে হবে, এই যে এইরকম একটা ফাইল জেনারেট করতে হবে। কীরকম, এরকম একটা ফাইল আমার ভুল হয়েছে না, আচ্ছা এরকম একটা আমি নোটপ্যাড ফাইল জেনারেট করব, খুব ইজি, তোমাদের দেখায় দিই। হ্যাঁ, এটার ফাইলটার নাম হতে হবে হচ্ছে robots.txt, এই নামেই কিন্তু হতে হবে মাইন্ডিট। এখানে এটা পেস্ট করতে হবে, পেস্ট দিয়ে সেভ। এখন তুমি তোমার কোন কোন পেজ অ্যালাউ ডিসঅ্যালাউ করবে সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, তুমি আরও অনেক পেজ তুমি ডিসঅ্যালাউ করতে পারো, শুধু ডিসঅ্যালাউ করলেই হয়, অ্যালাউটা লিখতে হয় না। তাহলে করে এটা তোমার সি প্যানেলে ফাইল ম্যানেজারের মধ্যে আপলোড করে দিলেই হবে, তবুও কি রোবোটেক্সটা পাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি স্ট্যাটিক্যালি দেখালাম, এটা কি স্ট্যাটিক্যালি ফাইল জেনারেট করে আমি দেখালাম। আর ডাইনামিক ওয়েতে সাধারণত প্লাগইন দিয়ে করা যায়, তারপরে হেড ট্যাগের মধ্যে অনেক কিছু আপডেট করে করা হয়। ঠিক আছে কি, এই হ্যাঁ, থিম এডিটরে গিয়ে header.php থেকে অনেক ওয়েতেই করা যায়। আচ্ছা, তোমার সাইট ম্যাপটাও ওই রকম, সাইট ম্যাপটাও কি সেম ওই রকমই। ঠিক আছে কি, আচ্ছা তারপর আর কোন পয়েন্ট আছে, গুগল অ্যানালাইটিক, এটা তোমাদের একটা ক্লাস আছে, ওই ক্লাসের ভিডিওটা দেখিও। ঠিক আছে কি, এই গুগল অ্যানালাইটিক, রোবোটেক্স, সাইট ম্যাপ, এগুলো সেমভাবে কি করতে পারবো আমরা, অ্যাড করতে পারবো। এগুলো সি প্যানেলে ফাইল অ্যাড করেও করা যায়, প্লাগইন দিয়ে করা যায়, হেড ট্যাগের মধ্যে দিয়ে করা যায়, অনেক ওয়েতে করা যায়। ঠিক আছে কি, ফেভিকন এটা আসলে খুব ইজি, এটা ডাইনামিক্যালি সব সাইটে থিম এডিট করবা, ওখানে ফেভিকন দেওয়ার থিম অপশন অথবা থিম কাস্টমাইজে ফেভিকনটা দেওয়ার জায়গা আছে কি। আর স্ট্যাটিক্যালি যদি দাও তাহলে ফেভিকন একটা ট্যাগ আছে, কি আছে, ফেভিকন একটা ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ, ওই ট্যাগটার নাম কি, লিঙ্ক ট্যাগ। ওই লিঙ্ক ট্যাগের মধ্যে এসআরসি দিতে হয়, কি দিতে হয়, এসআরসি অ্যাট্রিবিউট দিতে হয়। এসআরসি না, এহারিফ, কি দিতে হয়, এহারিফ। এই যে এই লিঙ্ক ট্যাগটা ইউজ করে তুমি কি দিতে পারবা, ফেভিকন দিতে পারবা। এগুলো কিন্তু সবই রেড মার্কগুলো, এগুলো অ্যাট্রিবিউট, রেল একটা অ্যাট্রিবিউট, এহারিফ একটা অ্যাট্রিবিউট, টাইপগুলো। আর এই যে ব্লু মার্কগুলো, এগুলো হচ্ছে প্যারামিটার, দুইটা কোটেশনের মধ্যে যেটা, এটা কি প্যারামিটার। আচ্ছা, এখন তোমার এই এই কয়টা জিনিস দিতে হয় সাধারণত, কিছু বেসিক অ্যাট্রিবিউটের প্রয়োজন তুমি ফেভিকন দিতে গেলে। যদি স্ট্যাটিক্যাল ওয়েতে যাও, যদি কোডিং করে দাও, সেই ক্ষেত্রে রেল দিতে হবে, এহারিফ দিতে হবে, টাইপটা দিতে হবে, সাইজ না দিলেও হয়, দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা গেল, রিডেবিলিটি, এটা সাধারণত তোমরা কিভাবে চেক করবা, তাই না? তো টেক্সট রিডেবিলিটি চেকার আছে ফ্রি, এই যে এইগুলো রিডেবিলিটি চেকার আছে। অথবা যদি ওয়ার্ডপ্রেস হয় বা অন্য কোনো সিএমএস হয়, অনেক প্লাগইন আছে রিডেবিলিটি চেক করার, কি আছে, প্লাগইন। যেমন তুমি ইওস্ট দিয়ে চেক করতে পারবা, ইওস্ট এসইও দিয়ে কি করতে পারবা, চেক করতে পারবা। তাহলে অনলাইনেও তুমি চেক করতে পারবা, এখানে পেস্ট করে চেক, এটা কি টেস্ট রিডেবিলিটি। হ্যাঁ, এখানে এই যে আর ইউ হিউম্যান, ইয়েস দিতে হবে, কি দিতে হবে, ইয়েস দিয়ে ওখানে ক্লিক করলে চেক করবে। তো অনেক ওয়েতে চেক করা যায়, এই রিডেবিলিটিটা যাতে খুব ভালো হয়। ঠিক আছে, এটা তোমার কনভারসেশন রেটের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমার রিডেবিলিটি যদি কম হয় তাহলে ভিজিটর কি পড়ার আগেই দৌড় মারবে, তোমার ওয়েবসাইটের বাউন্স রেট বাড়বে, কি বাড়বে, বাউন্স রেটটা বাড়বে। আচ্ছা, পেজ ইন্ডেক্সটা, এটা সাধারণত আমরা গুগল সার্চ কনসোলে যাব। কোথায় যাব, গুগল সার্চ কনসোল, এখানে গিয়ে এখান থেকে আমি সাইট ম্যাপটাও দেখাই, দুইটাই দেখাই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমার ড্রিম আইটির জন্য দেখো, এখানে আমি পারফরমেন্স, ইউর কাভারেজ, সরি কাভারেজ থেকে দেখতে পারবো যে আমার এখানে কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে, 45টা।
হ্যাঁ, আর এক্সক্লুডেড 280টা আমার ইন্ডেক্স হয়নি। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট আমি যে পেজগুলো এত সুন্দর করে বানাচ্ছি, এত সুন্দর করে কন্টেন্ট লিখতেছি, তারপরে ইন্ডেক্স হচ্ছে না। যদি ইন্ডেক্সই না হয় তাহলে আমার এসইও করে লাভ কী? তাহলে সর্বপ্রথম যেটা আমার ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে ভেরিফাই করার পর আমার সবগুলো পেজ চেষ্টা করতে হবে ইন্ডেক্স করার, যেগুলো মেইন পেজ। ঠিক আছে কি? এটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে সাইট ম্যাপটা দেখতে পারবা, তোমার এখানে লিঙ্ক, এই যে দেখো এখানে তুমি সাইট ম্যাপটা এখান থেকে দেখতে পারবা। এটা সাধারণত এক্সএমএল ফাইল হয়। এক্সএমএল কি? একটা ফাইল টাইপ, একটা ফাইল টাইপ। হ্যাঁ, গুগল এটা দিয়ে সাধারণত তোমার সাইট ম্যাপটা কাউন্ট করতে পারে। ঠিক আছে কি? এই যে এই পেজগুলো আমার আছে, এই পেজগুলো কি আমার আছে, আর এই পোস্টগুলো আছে, এই যে এই পোস্টগুলো আমার কি আছে। তাহলে সাইট ম্যাপে আমার টোটাল পেজ কতগুলো আমি যদি শর্টকাটে দেখতে চাই, তাহলে আমি সাইট ম্যাপ থেকে দেখতে পারবো যে এগুলো সাধারণত গুগল আমার এই পেজগুলোকে আমার ইন্ডেক্স করে রাখছে, অথবা গুগল এই পেজগুলোকে ক্রাউল করে রাখছে। কি করে রাখছে? ক্রাউল করে রাখছে। আচ্ছা, এখান থেকেও তুমি দেখতে পারবা এই যে পেজ আসলে এই যে এই .com এর পরে এই ইউআরএলগুলো তোমার কি করতে হবে? দিতে হবে এইভাবে। আচ্ছা, তারপরে কি আছে? পেজ ইন্ডেক্সটা কিন্তু দেখলাম, এটা কই থেকে দেখবো আমরা? গুগল সার্চ কনসোল থেকে। ক্রাউল ইরর আমরা ওইটাও এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে কি? ইররগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখান থেকে এই যে ক্রাউল ইরর, হ্যাঁ, এগুলোই সাধারণত ইরর। যে আমার ক্রাউল হচ্ছে এই যে অ্যাফেক্টেড পেজ, এই 40টা আমার ক্রাউল ইরর হয়ে আছে। তাহলে কেন আমার এগুলো ইন্ডেক্স হচ্ছে না, সেগুলো আমার অ্যানালাইজ করতে হবে। যাই হোক, আমি সময় পাচ্ছি না। তাহলে ক্রাউল ইররটা আমি কই থেকে চেক করব? গুগল সার্চ কনসোল থেকে। হ্যাঁ, আর গুগল সার্চ কনসোলটা এটা আমি আবার লিখে রাখছি কেন? কারণ এটার মধ্যে আরও অনেক কিছু আছে। এটার মধ্যে আরও কি আছে? অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে এই টোটাল যে জিনিসটা গুগল সার্চ কনসোলের আন্ডারে যে ফিচারগুলো আছে সবগুলোই, বা যে মডিউলগুলো আছে, আমরা সবগুলোই টেস্ট করব। যেমন এখানে মোবাইল রেসপন্সিভ ইস্যু চেক করব, তারপরে হচ্ছে কাভারেজ ইস্যু, পারফরমেন্স, কেমন আমি ক্লিক পাচ্ছি, কোন ইউআরএলটা থেকে কেমন ক্লিক পাচ্ছি, কি রিলেটেড কিওয়ার্ড আমার র্যাঙ্ক হচ্ছে, মানে টোটাল যে জিনিসটা আমি এখান থেকে কি করতে পারবো? দেখতে পারবো। সব সময় গুগল সার্চ কনসোল দিয়ে এসইও এক্সপার্টরা কি করে? অনেক কিছু ট্র্যাক করে। আচ্ছা, গেল পেজ ইউআরএল। এটা খুব ইম্পর্টেন্ট। পেজ ইউআরএলের মধ্যে কিওয়ার্ড দিতে হবে, বিশেষ করে যেগুলো নতুন ওয়েবসাইট। ওল্ড ওয়েবসাইটে দিবা না, যা আছে তাই। পার্মালিঙ্ক ওল্ড ওয়েবসাইটে যা আছে তাই, কিন্তু যেগুলো নিউ ওয়েবসাইট, যেমন লিটন বানাচ্ছে, প্লাম্বিং, তারপরে কি শাটার সার্ভিস, তাই না? আচ্ছা, উইন্ডো শাটার, এইগুলোতে পার্মালিঙ্ক আগে থেকে ঠিক করে নিবা। পার্মালিঙ্কের মধ্যে কি দিবা? সুন্দর সুন্দর কিওয়ার্ড ঢুকায় দিবা, রিলেভেন্ট কিওয়ার্ড। আবার দেখা যাচ্ছে এমনি এক কিওয়ার্ড ধরে নিয়ে এসে উড়ে এসে জুড়ে বসাবা, তাহলে ওটা কি ভুল হবে? রিলেভেন্ট, যেমন কমার্শিয়াল প্লাম্বিং সার্ভিস, সুন্দর করে এটা .com এর পরে বসায় দিবা পার্মালিঙ্কের মধ্যে। হ্যাঁ, এই রিলেটেড। আচ্ছা, সোশ্যাল সিগন্যাল হচ্ছে এটা লেটেস্ট বলতে কি, এটা অনেক আগে থেকেই প্রচলিত। তোমার সোশ্যাল পেজগুলো অ্যাড করতে হবে। কি করতে হবে? সোশ্যাল পেজগুলো অ্যাড করতে হবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট মেট্রিক। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর তোমরা যদি ওয়েট করো, আজকে আরও একটা ক্লাস নিব, যেগুলো দেখালাম এগুলো প্র্যাকটিক্যালি কি করব? প্রয়োগ করব, তোমাদের যদি সময় থাকে।